সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমি দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের উপর ক্লাস নেব। অষ্টম অধ্যায় হচ্ছে মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। আমরা দীর্ঘদিন ধরে এই অনলাইন ক্লাস চালু করে আসছি। এর ভিতর থেকে আমাদের শর্ট সিলেবাস, শর্ট সাজেশন অনুযায়ী সরকার কর্তৃক নির্ধারিত যে শর্ট সিলেবাস তোমাদের যেটা পরীক্ষা হবে সেই অধ্যায়টাই আজ আমরা এখানে করব। এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে দুইটি অঙ্ক থাকবে, যে দুইটি অঙ্ক তোমাদের করতে অনেক সুবিধা হবে এবং অনেক সহজভাবে করতে পারবে। আমরা এর আগে ওই অধ্যায়টি করিয়েছি, তাই বিস্তারিত বর্ণনা না যে আমরা মোটামুটি অঙ্কর দিকে ধাবিত হব। তো এখানে আমাদের মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি কয়টি আগে আমাদের জানতে হবে। মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি কয়টি? আমরা জানি যে মজুত পণ্য মূল্যায়ন পদ্ধতি তিনটি। একটা আছে লিভিও পদ্ধতি, একটা আছে ভিভিও পদ্ধতি, আর একটা আছে ভারযুক্ত গড় পদ্ধতি। অর্থাৎ আগের মাল আগে ছাড়ো পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট, পরের মাল আগে ছাড়ো পদ্ধতি, আর ভারযুক্ত গড় পদ্ধতি। এই তিনটা পদ্ধতিতে আমরা সাধারণত অঙ্ক করব। এর ভিতর থেকে দুইটা খুব ইম্পর্টেন্ট, যে দুইটা পদ্ধতির অঙ্ক আমাদের সাধারণত আসে। তাই আমরা এখন এর ছকটা কিভাবে করব সেটা একটু দেখাবো। এরপর একটা অঙ্ক লিখে আমরা অঙ্কের ভিতরে ঢুকে যাব। আপাতত আমরা ছকটা দেখি। এই হচ্ছে আমাদের ছক। এটা হচ্ছে মালের বিবরণ। মালের বিবরণ, কি পরিমাণ মাল আমার থাকবে, ওখানে কি মাল থাকবে, কোড নাম্বার এবং বিল নাম্বার। আর হচ্ছে মাল খতিয়ান, এটার নাম হচ্ছে মাল খতিয়ান, তার ছক, আর সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃ ফরমাশ মাত্রা। এখন কথা হচ্ছে
এখানে আমাদের কি কি ঘর আছে? গ্রহণ বা ক্রয় বা আগমন, ইস্যু বা বিক্রয়, জের বা ব্যালেন্স। প্রত্যেকটা ঘরে আবার একক দর পরিমাণ, একক দর পরিমাণ, একক দর পরিমাণ। এটা আছে আমাদের ছক। এই ছকটা একটু ভালো করে দেখো, অঙ্কটা খুব ইজি। তাহলে আমরা দেখলাম এর ছকটা কিভাবে তৈরি করতে হয়। তা এখন আমরা একটা অঙ্ক লিখবো, যে অঙ্কটার মাধ্যমে আমরা মোটামুটি ইম্পর্টেন্ট কিছু জিনিস পাবো। সেই অঙ্কটা এখন লিখবো। তাহলে আমরা চলে যাই। আগেই বলে রাখি, দ্বাদশ শ্রেণীর জন্য এই অধ্যায়টা অতীব গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে কমপক্ষে 2টা অঙ্ক আসবে। আর এই 2টা অঙ্ক পারা খুবই সহজ। তোমরা আমাদের সাথে সাথে আমরা যেটা করে দিই সেটা এই প্র্যাকটিস করলেই চলবে। আর কঠিন কোনো অঙ্ক এখানে নাই, কারণ এর আগে আমরা 2-2বার রিভিশন করিয়েছি, আবার নতুন করে ধরছি। যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, সে কারণে আমরা এই অধ্যায়টাকে খুব গুরুত্ব দিচ্ছি। আর খুবই সহজ অধ্যায়টা। তাহলে আমরা একটা অঙ্কের ভিতরে শুরু ঢুকে যাই। লোটাস গার্মেন্টস লিমিটেডের নিম্নে বর্ণিত তথ্যসমূহ মজুদ বিভাগে প্রদান করা হলো। বিভাগে মজুদ বিভাগ প্রদান করা হলো। আচ্ছা, 2018 ডিসেম্বর 1। প্রারম্ভিক উদ্বৃত্ত 500 টাকা, প্রতি একক 10 টাকা। প্রারম্ভিক উদ্বৃত্ত 500 একক, প্রতি একক 10 টাকা করে। 10 টাকা। ডিসেম্বর 5 ক্রয় 700 একক, প্রতি একক 12 টাকা করে। আর ইস্যু ইস্যু 600 একক,
15 ইস্যু 500 একক 20 ক্রয় 1000 একক প্রতি একক 14 টাকা করে 14 টাকা 22 ইস্যু 900 একক 25 ক্রয় 500 একক প্রতি একক 15 টাকা করে। সমাপনী মজুদ 600 একক। আমাদের করণীয় কাজ ক নাম্বার আছে মালের ঘাটতি পরিমাণ নির্ণয় করো। দেখো অঙ্কটা আমি একবার পড়ি যে লোটাস গার্মেন্টস লিমিটেডের নিম্নে বর্ণিত তথ্যসমূহ মজুদ বিভাগ প্রদান করা হলো 2018 অঙ্কটা আছে 2018 সালের ডিসেম্বর 31। প্রারম্ভিক উদ্বৃত্ত 500 একক প্রতি একক 10 টাকা করে, ক্রয় 700 একক প্রতি একক 12 টাকা করে, ইস্যু বা বিক্রয় যেটাকে আমরা বলি 600 একক 8 তারিখে, 15 তারিখেও বলছে ইস্যু বা বিক্রয় 500 একক, 20 তারিখে বলছে ক্রয় 1000 একক প্রতি একক 14 টাকা করে, 22 তারিখে বলছে ইস্যু 900 একক, 25 তারিখে বলছে ক্রয় 500 একক প্রতি একক 15 টাকা করে, 31 তারিখে বলছে সমাপনী মজুদ 600 একক। আমার ক নম্বরের প্রশ্ন হচ্ছে মালের ঘাটতির পরিমাণ নির্ণয় করো। খ নম্বর আছে ফিকো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আর গ নম্বর আছে লিফো পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। আর ঘ নম্বর আছে এখানে 4টে কোশ্চেন করবো আমরা ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করো। তাহলে অঙ্কটা ভালো করে আগে দেখো, এরপরে আমরা অঙ্ক শুরু করব। তাহলে প্রথমে আমাদের মালের ঘাটতির পরিমাণ নির্ণয় করতে হবে। ঘাটতির পরিমাণ নির্ণয় করতে হলে আমার সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ আছে ইস্যুকৃত মাল বাদ আছে প্রকৃত সমাপনী মজুদ।
তাহলে আমরা চলে যাই, সেটাই আমরা কিভাবে ঘাটতি মালের পরিমাণটা নির্ণয় করব দেখা যাক। প্রারম্ভিক উদ্ধৃত দেওয়া আছে 500, একক। এর সাথে আমরা যোগ করব ক্রয়। ক্রয় আছে এখানে কত, সেটা আমার টোটাল দেখতে হবে। 700 যোগ 1000 যোগ 500 আছে 22 তারিখে, যোগ 500, মোট হচ্ছে 2200। বাদ ইস্যুকৃত মাল। ইস্যুকৃত মাল মানে বিক্রয়। বিক্রয় হয়েছিল আমার 15 তারিখে, 5 তারিখে, 8 তারিখে, 15 তারিখে এবং 22 তারিখে। তাহলে এখানে 8 তারিখে হয়েছিল 600 যোগ 500 হয়েছিল পরে 15 তারিখে, 22 তারিখে হয়েছিল 900। তাহলে টোটাল হয় 2000, বিয়োগ করলে থাকে 700। এদিকে সমাপনী মজুদটা আমার রয়ে গেছে, বাদ প্রকৃত সমাপনী মজুদ। প্রকৃত সমাপনী মজুদ হচ্ছে 600, বিয়োগ করলে থাকে 100। 100টাই হচ্ছে আমার মালের ঘাটতি। মালের ঘাটতি এই আছে আমার অ্যান্সার। মালের ঘাটতি পরিমাণ নির্ণয়ের সূত্র আছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় বাদ বিক্রয় বা ইস্যু বাদ প্রকৃত সমাপনী মজুদ। আমার এখানে তাহলে প্রারম্ভিক উদ্ধৃত আমার দেওয়া আছে 500 একক যোগ ক্রয় আমার বিভিন্ন তারিখে যে ক্রয় 700, 1500, মোট হয় 2200। আর ইস্যুকৃত মালও বিভিন্ন তারিখের, সেটা আছে 600, 500 এবং 900, মোট 2000, বিয়োগ করলে থাকে 700। বাদ প্রকৃত সমাপনী মজুদ আমার বলা আছে 600, 700 থেকে 600 চলে গেলে থাকে 100। এটাই আছে আমার মালের ঘাটতি। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে আমাদের ক নাম্বার শেষ। মালের ঘাটতির পরিমাণ নির্ণয়। আমি আগেই বলেছি প্রারম্ভিক উদ্ধৃত যোগ ক্রয় মাইনাস বিক্রয় মাইনাস সমাপনী মজুদ, এটাই আমাদের মালের ঘাটতির পরিমাণ নির্ণয়।
এরপরে আমরা চলে আসব ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান নির্ণয়, যেটাকে বলে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ফিফো পদ্ধতি, এটা হচ্ছে মাল খতিয়ান কারণ মালের সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা বা এই পুনঃ ফরমাশ মাত্রা লিখলাম না, এগুলো লেখার জায়গা নাই, তাই আমরা অঙ্কটার দিকে চলে যাব। এখানে এটা হচ্ছে মাল খতিয়ান, তারিখ বিবরণ আর আগমন ইস্যু যে একক দর পরিমাণ, একক দর পরিমাণ, একক দর পরিমাণ। অঙ্কটা খুবই ইজি। আমরা প্রথমে দেখবো হচ্ছে 1 তারিখ 2013 সাল, 2018 সাল, এটা হচ্ছে ডিসেম্বর 1। আমার বিবরণী ঘরে আছে ব্যালেন্স বিডি বা প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত, উদ্বৃত্তটা আমরা একেবারে জেরের ঘরে বসাই দেবো। এখানে 500 একক প্রতি একক 10 টাকা করে, 500 একক প্রতি একক 10 টাকা করে, টাকার পরিমাণ 5000 টাকা। গুণ করলে হয় আমাদের 500 সাথে 10 গুণ করলে হয় 5000 টাকা। এটা আমার চলে গেল ডিসেম্বর 1 তারিখের কাহিনী। এরপরে আমার ডিসেম্বর 5 তারিখে ক্রয় বলছে 700 একক প্রতি একক 12 টাকা করে। ডিসেম্বর 5 তারিখে ক্রয়, ক্রয় আমার এই আগমনের ঘরে বসবে বা ক্রয়ের ঘরে, এটাকে আমরা অপর নাম ক্রয়ও লিখতে পারি। এটা হচ্ছে 700 একক প্রতি একক 12 টাকা করে, 7 12 84, 8400 টাকা। এইটা আবার আমরা কি করব, জেরের ঘরে এই 500টা আগে নামাবো, 10 টাকা করে 5000 টাকা। এরপর হচ্ছে 700 একক 12 টাকা করে 8400 টাকা। এই হচ্ছে আমার মূল থিম। এখন আমরা একটা বিক্রয় বা ইস্যুর ঘরে চলে গেলে আমরা পারবো। এবার 8 তারিখ আছে ইস্যু 600 একক। ইস্যু, ইস্যুর ঘর হচ্ছে এইটা, এটা 600 একক, মানে এখানে আছে আমার 500 একক। এই 500 একক থেকে আমি 500 একক সেল করব, এরপরে 700 একক থেকে 100 একক সেল করব। তাহলে ইস্যু হচ্ছে আগে আমার 500 একক আর পরে আছে আমার 100 একক। 500 একক এটা 10 টাকা করে আর 100 একক এটা 12 টাকা করে। তাহলে এটা হয় 5000 টাকা আর এটা হয় 1200 টাকা। তাহলে এখানে আমার ব্যালেন্স থাকবে কত,
এখানে আমার ব্যালেন্স থাকবে 500 বিক্রি হয়ে গেল, 700 থেকে 100 বিক্রি হয়ে গেল 600, 12 টাকা 6 7200। এই আছে আমার ইস্যুর কাহিনী, একটু ভালো করে দেখো। এরপরে আমরা চলে যাব 15 তারিখে। 15 তারিখে বলছে ইস্যু বলছে 500 একক। এখানে আমার 600 একক আছে, তাই আমি 500 একক বিক্রি করতে পারবো এখান থেকে 12 টাকা করে, 5 12 60, 6000 টাকা। আর এখান থেকে 600 থেকে 500 চলে গেল, থাকে 100 টাকা। 100 একক দর আছে 12 টাকা করে, 1200 টাকা। পনেরোর পরে আমরা চলে আসবো 20 তারিখে ক্রয়। ক্রয় হয়েছে এখানে 20 তারিখে ক্রয় হয়েছে 1000 একক। টাকার পরিমাণ হচ্ছে 14 টাকা করে, 14,000 টাকা। তাহলে এখানে আমরা ব্যালেন্সটা নামাবো 100 এককের ব্যালেন্স 12 টাকা করে, 1200 টাকা। আর 1000 একক 14 টাকা করে, 14,000 টাকা। এইটা আমার নতুন করে আবার ক্রয় হলো, এটাকে আমরা এভাবে ঘরে ঢোকালাম। ভালো করে দেখো। এরপর আছে 20-এর পরে 22 তারিখে, 22 তারিখে বলছে ইস্যু। ইস্যু হয়েছে 22 তারিখে 900 একক। 900 একক, তাহলে এখানে আমার 100 একক আছে, এই 100 একক আগে বিক্রি করব 1000 থেকে, আর নেবো আছে 800 একক। তাহলে এটা আছে 12 টাকা করে, 1200 টাকা। আর এটা আছে 14 টাকা করে, 32-এর 2 11, 11,200। এখান থেকে তাহলে চলে গেল 800, থাকে 200, 14 টাকা করে, 2,800 টাকা ব্যালেন্স থাকলো 22 তারিখের কাহিনী। এরপর আছে 25 তারিখ ক্রয়। ক্রয় আছে এখানে 500 একক। 500 একক 15 টাকা করে, গুণ করলে 7,500। এখানের ব্যালেন্সটা আমি নামাবো 200, 14 টাকা করে, 2800 টাকা। আর নতুন করে আমার ঢুকলো এখানে 500, 15 টাকা করে, 7,500 টাকা। এই আছে আমার 25 তারিখ পর্যন্ত কাহিনী। এরপরে 31 তারিখে আমাকে বলছে সমাপনী মজুদ। সমাপনী মজুদ আছে 600 একক, অর্থাৎ 600 একক এখান থেকে রাখতে হবে। এখানে আছে 500 আর আছে 200, তাহলে এখান থেকে 100 একক আমি বিক্রি করতে পারবো। তাহলে 31 তারিখে আমার আছে ইস্যু হবে আমার 100 একক, 14 টাকা করে, 1400 টাকা। আর এখানে থাকে আমার 100 একক, 14 টাকা করে, 1400 টাকা। আর এখানে থাকে 500 একক, 15 টাকা করে, গুণ করলে হয় 7,500 টাকা। এই আমার অঙ্ক মোটামুটি শেষ। এখন দেখো আমার 500 600 একক আমার সমাপনী থেকে গেল, আর টাকা থেকে গেল হচ্ছে 8,900। এটা আমার মোটামুটি ফিবো পদ্ধতি, ভালো করে একটু দেখো। 2 মিনিটে তুমি দেখে
তাহলে সমাপনী মজুদ আমার 600 একক রয়ে গেল, তার যার মূল্য আছে 8,900 টাকা। তাহলে আমরা ফিফো পদ্ধতি আজ শিখলাম। আজ ফিফো পদ্ধতি শেখার পরে আমরা আগামীতে লিফো পদ্ধতিতে চলে যাব, তারপরে ভারযুক্ত গড় পদ্ধতিতে চলে যাব। তাই প্রিয় স্টুডেন্ট, আবার দেখো আমার কি অবস্থা। এখানে তারিখ, বিবরণ, আগমন, ইস্যু, আগমনের অপর নাম ক্রয়, ইস্যুর আর এক নাম বিক্রয়, জের বা ব্যালেন্স। এখানে প্রত্যেকটা ঘরে একক, দর, পরিমাণ, একক, দর, পরিমাণ, একক, দর, পরিমাণ। প্রথমে আমার ডিসেম্বরের 1 তারিখে আমার যে ব্যালেন্সটা নিয়ে নামছে সেটাকে আমরা প্রারম্ভিক উদ্বৃত্ত বলে আমরা জেরের ঘরে বসাই দেবো। এখানে 500 একক 10 টাকা করে 5,000 টাকা। এরপরে ডিসেম্বরের 5 তারিখে ক্রয় করছে 700 একক 12 টাকা করে, 7 12 84, 8,400 টাকা। এটা আমার এই ব্যালেন্সটাকে নামাবো এখানে, এরপরে 700 ঢোকাবো ঘরে, তারপর ঘরে ঢোকানোর পরে যেটা হয় সেটা আমাদের হলো। এরপরে আমার ইস্যু করলাম আমি 600 একক, আগে আমি 500 একক, এখান থেকে 500 একক আমাদের অঙ্কটা করে যেতে হবে। তাই আগামী ক্লাসে তোমরা এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে এবং আগামী ক্লাসে